প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ ফজলুল হক, সহকারী অধ্যাপক, বাংলা। আমি আজকে আলোচনা করব সৃজনশীল প্রশ্ন ও উত্তর লেখার নিয়ম। এখানে দুটি বিষয়, একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন আর একটা হচ্ছে উত্তর লেখার নিয়ম। আমরা সৃজনশীল প্রশ্নটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে লেখাটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে, এবং সেই প্রশ্ন বুঝে যদি লিখতে পারে তাহলে 10 নম্বর সৃজনশীল প্রশ্নে 9 পাওয়া যাবে, 10 পাওয়াও অসম্ভব নয়। তাই আমরা এই সৃজনশীল প্রশ্নটাকে প্রথমে ভালোভাবে বুঝব, তার পরবর্তীতে আমরা উত্তর লেখার নিয়মটা জানব। বিশেষ করে আমি আরেকটি কথা বলবো, আমাদের 2025 ব্যাচের পরীক্ষার্থী, বিশেষ করে এইচএসসি এবং আলিম পরীক্ষাতে আর 4-5 দিন সময় মাত্র বাকি আছে। তোমরা যদি একটু সময় এই ভিডিওটাকে দেখতে পারো তাহলে আমি শতভাগ আশাবাদী যে উপকৃত হবে। এখন আমরা দেখি সৃজনশীল প্রশ্নটা প্রথম উদ্ভাবন করেছিলেন কে? 1956 সালে মার্কিন শিক্ষা মনোবিজ্ঞানী বেঞ্জামিন এস ব্লুমস এই সৃজনশীল পদ্ধতির প্রথম উদ্ভাবক। তার পরবর্তীতে 2010 সাল থেকে আমাদের দেশে এই সৃজনশীল পদ্ধতিটি চালু হয়। এখন আমরা সৃজনশীল প্রশ্নটা কি সেটা একটু জেনে নিই। যেসব প্রশ্নপত্রের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের মেধার জড়ত্ব থেকে মুক্তি দিয়ে স্বাধীন, স্বতঃস্ফূর্ত ও সৃষ্টিক্ষম করে তোলা যায় সেটা হচ্ছে সৃজনশীল। এসব প্রশ্নের উত্তর দিতে হলে পাঠ্য বইয়ের লেখা তত্ত্ব, চিন্তা ভাবনা এইগুলি চিন্তাহীনভাবে মুখস্থ করলে চলবে না, এগুলি বুঝে পড়তে হবে এবং আমাদের চারপাশের জীবন ও জগতের সঙ্গে মিলিয়ে আমাদের দৈনন্দিন জীবনে তার প্রয়োগ করতেও শিখতে হবে। আর এইভাবেই কিন্তু 4টি অংশে সৃজনশীল প্রশ্নকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। আমরা এক একটা করে আলোচনা করব। জ্ঞান বিষয়টা হচ্ছে নলেজ বা স্মরণ করা, রিমেম্বার। ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি কতটুকু প্রকট তা যাচাই করা হয় এই জ্ঞানমূলক অংশ। অর্থাৎ একজন ছাত্রছাত্রী তার পঠিত বিষয়ের কতটুকু অংশ স্মরণ রাখতে পেরেছে বা মনে রাখতে পেরেছে সেটি কিন্তু জ্ঞান। দ্বিতীয় অংশ হলো অনুধাবন, কম্প্রিহেনশন বা বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। দ্বিতীয় অংশের মধ্যে একটা তার পঠিত বিষয় কতটুকু সে অনুধাবন করতে পেরেছে, উপলব্ধি করতে পেরেছে এবং বুঝতে পেরেছে, এটা এবং বোঝার পর তার সক্ষমতা কতটুকু তার উপর নির্ভর করে অনুধাবন। আমরা এই যে দুইটা বিষয় আলোচনা করেছি, জ্ঞান এবং অনুধাবন, এই দুটি বিষয় পুরোটাই কিন্তু পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। এই দুইটা বিষয় আমরা প্রথমে জেনেছি, তারপরে সেটাকে অনুধাবন করেছি অথবা বুঝতে পেরেছি। এই দুইটা অংশের পরে তৃতীয় অংশ, সেখানে একটা নতুন বিষয় এসে যোগ হয় যা আমাদের অতীতকালে গতানুগতিক প্রশ্নের ধারায় কোনো দিন যোগ ছিল না। সেটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের উদ্দেশ্য কি? ছাত্রছাত্রীদের মনকে তাদের নির্দিষ্ট বা সীমিত পাঠ্য বইয়ের গণ্ডি থেকে বাইরের জগতের সংস্পর্শে নিয়ে আসা। ছাত্রছাত্রীরা যে বিষয়টা তার পাঠ্যপুস্তক থেকে অর্জন করেছে সেটা পৃথিবীর বাস্তব জগতের সাথে বৃহত্তর পরিমণ্ডলে অনুধাবন করতে পারাটাই হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের মূল বিষয়টা কি? উদ্দীপক হলো এমন ছোট্ট গদ্যাংশ বা পদ্যাংশ অথবা চার্ট, গ্রাফ, চিত্র যার বক্তব্যের সাথে ওই প্রশ্নের কোথাও না কোথাও এক বা একাধিক অনুভূতি বা চিন্তার নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা কিন্তু এখন দেখব তৃতীয় অংশের প্রয়োগ। আমরা আমাদের পাঠ্য
পাঠ্য বই থেকে যে অংশটুকু আহরণ করেছি সেই অংশটুকু বাহিরের পরিবেশ অথবা বাহিরের কোনো বিষয়ের মধ্যে প্রয়োগ করতে পারাটাই হচ্ছে প্রয়োগ। এখন আমরা আসি 4 নম্বর অংশ, সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা। প্রশ্নের চতুর্থ অংশে যাচাই করে দেখা হয় ওই অংশের সঙ্গে সম্পর্কিত পাঠ্য বইয়ের জায়গাটুকু উদ্দীপকের ভিতরের ভাবনা, চিন্তা, অনুভূতি, কল্পনা শক্তি, গভীরতা, ব্যাপকতা ইত্যাদি ছাত্রছাত্রীরা তুলনা করে কতটুকু বুঝতে পেরেছে এবং এদের সাদৃশ্য বৈসাদৃশ্য, এদের ভালো মন্দ, উচিত অনুচিত, এই বিষয়গুলো কতটুকু নিজের মধ্যে বিচার বিবেচনা দ্বারা তুলে ধরতে পেরেছে, এটি হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা। তাহলে আমরা এই 4টি বিষয় সৃজনশীল প্রশ্নে জানতে পারলাম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি জিনিসটাকে সংক্ষেপে বলতে চাই যে পাঠ্যপুস্তক থেকে জ্ঞান অনুধাবন অর্থাৎ জানবো এবং বুঝবো, এই দুইটা বিষয় বাহিরের একটা বিষয় বা জগতের সাথে, সেটা যা আমরা বলি উদ্দীপক, সেটার সাথে প্রয়োগ করে আমাদের জীবন জগৎকে নতুন দিগন্তে উন্মোচিত করাই হচ্ছে সৃজনশীল প্রশ্নের মূল লক্ষ্য। এখন আমরা তার উত্তর লেখার নিয়মগুলো জানব। সৃজনশীল প্রশ্নে নাম্বার হচ্ছে 10। প্রশ্নের অংশ হচ্ছে আমরা জানি 4টি অংশে 10টি নাম্বার থাকে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিটি নাম্বারের জন্য 1টি করে প্যারা লিখতে হয়। এখানে 1-এ 1, 2 নম্বরের প্রশ্নে 2টি প্যারা লিখতে হবে, 3 নম্বর প্রশ্নে নাম্বার 3টি প্যারা লিখতে হবে, 4 নম্বর প্রশ্নে 4টি প্যারা উত্তর লিখতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই প্রথম অংশে কি প্যারা থাকবে এটি কিন্তু আমি একটু বোঝানোর চেষ্টা করব। প্রথম অংশের মধ্যে শুধু জ্ঞানমূলক একটা প্রশ্ন থাকবে। দ্বিতীয় প্রশ্নের মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন এবং একটা থাকবে অনুধাবন, এখন বুঝতে পারা। তৃতীয় অংশের মধ্যে থাকবে একটা জ্ঞানমূলক প্রশ্ন, আর একটা থাকবে পাঠ্য বইয়ের বিষয় এবং উদ্দীপকের বিষয়। চতুর্থ অংশে থাকবে একটা জ্ঞানমূলক এবং এই যে পাঠ্য বইয়ের বিষয় এবং উদ্দীপকের বিষয়, তার পরবর্তীতে এই 2টির প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এই 4টি অংশ আমরা এই বিষয়টা পরিষ্কার হবে একটা উদাহরণের সাহায্যে আমরা এটা কিন্তু দেখার চেষ্টা করব। সেই উদাহরণটা হচ্ছে উদ্দীপকের। নরেশ বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে একটি কলেজে চাকরিতে যোগদান করে। এই সময় তার বাবা তাকে না জানিয়ে পাশের এলাকার এক শিক্ষিত ও সুন্দরী মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা পাকা করে ফেলেছে। ঘটকের মাধ্যমে জানতে পেরেছে ঘর সাজিয়ে দেওয়া ছাড়াও বর পক্ষকে মোটা অঙ্কে টাকা দেওয়ার কথা রয়েছে। সব কিছু জানার পর কোনো বিনিময় ছাড়া নরেশ বিয়ের পক্ষে মত দেয়। শেষ করে তার কথা সবাই মেনে নিতে বাধ্য হয়। এই যে একটা উদ্দীপক, এই উদ্দীপকটা আমরা যে পাঠ্য বইটার অপরিচিতা গল্পটা পড়েছি সেটার সাথে এই যে একটা বাহিরের জগৎ এবং আমাদের পঠিত বিষয়, দুইটার সুন্দর একটা সম্পর্ক বা এখানকার ভিতরের অনুভূতিগুলা কিভাবে আমরা বের করব, কিভাবে তুলনামূলকভাবে সেটার সাথে সম্পর্ক স্থাপন করে আমাদের জীবন মানকে উন্নত করব, সেটা কিন্তু এখন দেখানোর চেষ্টা করব। এখন কিন্তু প্রশ্ন হচ্ছে 4টি। আমরা জানি বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করে। 1 নম্বর এখানে কিন্তু, সুতরাং এখানে আমরা কিন্তু বলতে পারি শিক্ষাব্রত গ্রহণ করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা ঠিক 1 নম্বর পাওয়া যাবে, কিন্তু ওই এক্সামিনার ওই বিষয়টাতে কিন্তু তার প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকবে না, কারণ বিষয়টাকে সে পুরো বিষয়টাকে ব্যাখ্যা করে বলে নাই। এখানে লিখতে হবে বিবাহ ভাঙার পর হতে কল্যাণী নারী শিক্ষা ব্রত গ্রহণ করে। দ্বিতীয় অংশে আছে এটা আপনাদের জিনিস, আপনাদের কাছে থাক, এরকম মন্তব্যের কারণ কি। এখানে লক্ষ্য করে এখানে কিন্তু 2টা প্রশ্ন এমনিতেই বোঝা যাচ্ছে।
প্রথমে আমরা লিখব সৃজনশীল প্রশ্ন। এটা আপনাদের জিনিস, আপনাদের কাছেই থাক। নিশ্চিত এটা কেউ কোনো না কোনো ব্যক্তি মন্তব্য করছে, এটা আমি মৌখিকভাবে বলে দিচ্ছি। সেটা কিন্তু কল্যাণীর বাবা সৌম্যনাথ সেন এই মন্তব্যটি করেছেন বরপক্ষের নিচু মানসিকতার কারণে। এটা কিন্তু এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি। এখানে লক্ষ্য করে, এটা কিন্তু আমাদের সবার পেজ। এখানে কিন্তু আমরা 1 নং প্রশ্ন এবং উত্তর লিখলাম। 1-এর প্রশ্ন ক। তাহলে এইখানে কটা দিতে পারি। এই 1 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু দেখব যে কল্যাণী বিবাহ ভাঙার পর অর্থাৎ কল্যাণী শিক্ষাব্রত গ্রহণ করে। এখানে এসে আমরা এই প্রশ্নটা ক নম্বর প্রশ্নটা শেষ হবে। এটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে লেখার পদ্ধতিটা। তার পরবর্তীতে আমরা দেখা যায় দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নের নাম্বার 2। সুতরাং এটারও হবে কিন্তু 2টি প্যারা। এখানে কি লেখা আছে এটা আপনাদের জিনিস, আপনাদের কাছে থাকে, এটা বন্ধ করে এখানে আমাদের লিখতে হবে। এই প্যারাটা আরম্ভ করতে হবে ঠিক এখান থেকে আরম্ভ করব। বরপক্ষের নিচু মানসিকতার কারণে, আমি কিন্তু লিখতেছি না, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। বরপক্ষের নিচু মানসিকতার কারণে কল্যাণের বাবা এই মন্তব্যটি করেন। এই কিন্তু ক্ষয়ের সৃজনশীল প্রশ্ন 1। এখানে কিন্তু 1। এখন কিন্তু এখানে আরেকটা বিষয় কিন্তু আমরা জানি, এখানে 2 নম্বর প্রশ্ন 2 নম্বর 2 প্রশ্নে 2 নম্বর এখানে কিন্তু আরেকটা প্যারা লিখতে হবে। সেই প্যারাটা কিন্তু আমরা লিখবো এখন ঠিক এখান থেকে আরম্ভ করব। সেই প্যারাটার মধ্যে আমরা দেখি এর মন্তব্যের কারণ কি। এই বিষয়টা কিন্তু একটু বুঝিয়ে বলতে হবে। বিয়ের আসরে আমরা দেখি অনুপমের মামা গহনা যাচাইয়ের জন্য শেখারাকে নিয়ে আসে এবং বিয়ের আসরে সেই স্বর্ণগুলো যাচাই করার জন্য শেখারাকে দিয়ে যখন যাচাই করানো হয় তখন তারা কিন্তু অপমান বোধ করে। আর তখনই কিন্তু শম্ভুনাথ সেন তার যে দেওয়া স্বর্ণগুলো সবগুলোই ঠিক পাওয়ায় এবং যে অনুপমের মামা যে ইয়ারিংটা দিয়েছিল সেখানে কিছু অংশ ত্রুটি থাকায় অর্থাৎ খাত থাকায় সেটা কিন্তু তাকে ফেরত দেওয়ার কথা বলে। এই মুহূর্তেই কিন্তু অনুপমের মামায় কথাটা কিন্তু বলেছিল। এই যে আমরা কিন্তু এইখানে কিন্তু এখন এই যে দ্বিতীয় প্যারাটা কিন্তু লিখব। দেখো আমরা প্রথম পেজের মধ্যে কিন্তু নিশ্চিত এই ক এবং খ অর্থাৎ 1 আর এখানে কিন্তু আছে 1। এনে কিন্তু আমরা 3 নাম্বার কিন্তু। এখন যদি আমরা আরেকটা পেজ নেই, সেই পেজটার মধ্যে আমরা এখানে ক খলে গেছি, এখানে কিন্তু ঘ নম্বর প্রশ্ন কি উদ্দীপকের নরেশ অপরিচিতা গল্পের কোন চরিত্রের বিপরীত। তাহলে এখানে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন এসে যায়। আমরা দেখতে পারি কোন চরিত্রের বিপরীত, অপরিচিতা গল্পের উদ্দীপকের নরেশ। তাহলে এইখানে দেখা যায় অপরিচিতা গল্পের অনুপম চরিত্রের বিপরীত। তাহলে আমাদেরকে কিভাবে লিখতে হবে এই জ্ঞানমূলক প্রশ্নটা, যে উদ্দীপকের নরেশ অপরিচিতা গল্পের অনুপম চরিত্রের বিপরীত। এই পর্যন্ত এসে শেষ করলাম আমরা। অনুপম চরিত্রের বিপরীত এখানে কিন্তু 1 নাম্বার। এখানে প্রশ্ন কত 3, 1 নাম্বার কিন্তু শেষ। এখন কিন্তু দেখো দ্বিতীয় প্যারা আমরা কি লিখব। দ্বিতীয় প্যারায় লিখব কোন চরিত্রের বিপরীত বলছে, ব্যাখ্যা করার কথা বলছে। তাহলে এখানে কিন্তু আমরা জ্ঞানমূলক প্রশ্ন লিখছি। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সকল স্টুডেন্টের মধ্যেই কিন্তু এটা একটা সংশয় দেখা যায়। আমরা প্রথম প্যারায় 1 নম্বর লিখছি, দ্বিতীয় প্যারা কি লিখব। দ্বিতীয় প্যারাটার মধ্যে আমাদের এই যে পাঠ্য বইয়ের বিষয়, বারবার বলতেছি মনে রাখবে, পাঠ্য বইয়ের বিষয় থাকবে দ্বিতীয় প্যারায়, তৃতীয় প্যারায় থাকবে উদ্দীপকের বিষয়। এখানে আমরা পাঠ্য বইয়ের অনুপম চরিত্রটা লিখব এবং লেখার সময় কিভাবে লিখতে হবে। অপরিচিতা গল্পের অনুপম চরিত্র,
এখানে লিখতে হবে সে একজন ব্যক্তিত্বহীন বাবা মায়ের কথায় মায়ের স্নেহ আদর এবং মামার অভিভাবকত্বে সে একজন ব্যক্তিত্বহীন হয় এবং মেরুদণ্ডহীন লোক হয়, যার ফলশ্রুতিতে সেই কন্যা পক্ষের সাথে সে কোনো প্রতিবাদ করতে পারে না। এখানে কিন্তু আমরা অপরিচিতার অনুপমের চরিত্রটা লিখব। দ্বিতীয় প্যারায় তৃতীয় প্যারায় কার চরিত্র লিখব? উদ্দীপকের নরেশ। এখানে অন্যদিকে শব্দ লিখে সুন্দর হয়, অন্যদিকে উদ্দীপকের নরেশ। দেখো প্রথম সৃজনশীলে 1, দ্বিতীয় প্যারায় অপরিচিতা অর্থাৎ যে গল্পটা, যে উপন্যাস হোক নাটক হোক সেখানে বিষয়টা আসবে, তারপরে আসবে উদ্দীপকের বিষয়টা। এটা কিন্তু ধারাবাহিকতাটা অবশ্যই রক্ষা করবে। এখানে 1, এখানে 1, এখানেও কিন্তু 1। দেখো এখানে কিন্তু 1, 2 এই 3টা প্রশ্ন একটা পেজে লেখা সম্ভব হয়। খুব সংক্ষিপ্ত আকারে লিখবে, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা লেখার কোনো প্রয়োজন নাই। আমরা কিন্তু অনেকেই গতানুগতিকভাবে আমার ইচ্ছা মতো একটা এই যে গ নাম্বার প্রশ্নটা উদ্দীপকের পরে আমরা আমাদের মন মতো করে সম্পূর্ণটা লিখে যাই, কোনো প্যারা করি না, তাহলে কিন্তু নাম্বার আসবে না। একটা জিনিস মনে রাখবে, কখনো ভগ্নাংশ নম্বর দেওয়া হয় না, একে একই পাওয়া যাবে, এনে একই পাওয়া যাবে, এখানে একই, যদি আমরা সঠিকভাবে প্রশ্নটা লিখি। এখন দেখো আমরা এখানে 3টা প্রশ্ন লিখলাম, এখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে, এটা গ নাম্বার। এখানে গ নাম্বার প্রশ্নের মধ্যে দেখো এটা কি বলা হয়েছে, অপরিচিতার গল্পের উদ্দিষ্ট চরিত্র যদি উদ্দীপকের নরেশের মতো হতো তাহলে গল্পের পরিণতি কেমন হতো বিশ্লেষণ করো। তাহলে পরিণতি কেমন হতো আমরা মানে জ্ঞানমূলক একটা প্রশ্ন লিখে ফেলতে পারি। এখানে কিভাবে লিখবো, যে অপরিচিতা গল্পের উদ্দিষ্ট চরিত্র মানে যে মূল চরিত্র, লক্ষ্য, যে এই গল্পের মূল নায়ক, সেই চরিত্র অর্থাৎ অনুপম চরিত্র যদি উদ্দীপকের নরেশের মতো হয় গল্পের পরিণতি ইতিবাচক হতে পারত। আমরা এখানে লিখলাম ইতিবাচক হতে পারত। এখানে এসে শেষ করলাম, এখানে 1 নাম্বার। এখন এটা কিন্তু একটা প্যারা গেছে, দ্বিতীয় প্যারা আরম্ভ করবে, ঠিক আবার একটা লাইন এর গ্যাপ দিয়ে দ্বিতীয় প্যারাটা এখান থেকে আরম্ভ করবে। দ্বিতীয় প্যারাটা মানে কি থাকবে, এইখানে কিন্তু আরেকটি বিষয়, এখানকার যে দ্বিতীয় এবং তৃতীয় প্যারাটা, এখানকার দ্বিতীয় এবং তৃতীয় প্যারাটা প্রায় একই রকম, শুধুমাত্র একটু চেঞ্জ, একটু ঘুরিয়ে ফিরে বলা। এখানেও কিন্তু অনুপমের কথা আসবে, এখানে অপরিচিতা গল্পের অনুপমের বৈশিষ্ট্যটা কী ছিল, তারপরে তৃতীয় প্যারায় আসবে উদ্দীপকের নরেশের চরিত্রটা কীরকম ছিল, এখানেও চরিত্রের কথা লিখছে, এখানে চরিত্র। তাহলে দুটোকে একই লিখবো না, একটু ঘুরিয়ে ফিরে একটু ব্যাখ্যা করে বেশি এখানে লিখবে উদ্দীপকের 1, 2, 3, 3টা প্যারা। এই যে উচ্চতর দক্ষতায়, এই যে 4 নম্বর প্রশ্নে উচ্চতর দক্ষতায় কি বিষয়টা আসবে সেই বিষয়টা কিন্তু আমরা লিখি। যদি এইখানে না লেখা যায় তাহলে এখানে হয়তো বা আরেকটা প্রশ্ন তুমি এই প্যারাটা আমাদের 1, 2, 3, 4 নম্বর প্যারাটা কিন্তু এখানে লিখতে পারো, এখান থেকে আরম্ভ করে এখানে লিখতে পারো। এখানে কিন্তু প্রথমে আমরা দেখব যে উদ্দীপকের এই অপরিচিতা গল্পের অনুপম চরিত্র এবং উদ্দীপকের চরিত্রের উভয়ের মধ্যে কিন্তু যৌতুকের কথা উল্লেখ আছে। এখানে কিন্তু দেখা যায় অনুপম তার মামার কাছে এবং তার মায়ের স্নেহে কোনো প্রতিবাদ করতে পারে না, কিন্তু সেই অন্যায় জিনিসটাকে সে প্রতিবাদ করেছে এবং সে তার সিদ্ধান্তে অটল রয়েছে। এইভাবে দেখা যায় যদি সে অনুপমের মতো অনুপম যদি নরেশের মতো হতো তাহলে গল্পের মধ্যে এবং প্রতিবাদ করতে পারতো, তাহলে কল্যাণী এবং তার বাবা কী করতো, হয়তো বা বিয়ের আসর ভেঙে দিত না এবং তাদের জীবনটা একটা সুখময় সুন্দর জীবন হওয়ার সম্ভাবনা থাকতো। এখানে কিন্তু আমরা এই ব্যাখ্যাটুকু লিখে দেবো, এখানে 1টা, এই 2টা, 3টা, আর এখানে 4টা। যদি এখানে না লিখতে পারো পুরোটা, তারপর বড় জোরে এখানে দিতে পারে, 1, 2, 3 পেজে সম্ভব, 3 পেজে সম্ভব না হলে 3.5 পেজ, হয়তো অনেকের লেখার স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু বেশি হইতে পারে এদিক সেদিক, তবে
প্রথম পেজে ক এবং খ লিখবে। সময় এখানে 5 থেকে 6 মিনিট, আর এখানে 6 মিনিট, আর এখানে 7 অথবা 8। এই যে এখানে লক্ষ্য করা 6 7 12, আর এখানে 8, এই 20 মিনিট পরে 140 মিনিটের মধ্যে তুমি 7 দুগুণে 14, 140 মিনিট। তবে এই যদি 7 মিনিটের মধ্যে 8 মিনিট তৈরি করো তাহলে এটা কিন্তু একটু শর্ট করতে হবে। একটা বিষয় মনে রাখবে, কোনো প্রশ্নটাকে কিন্তু গ্যাপ রাখা যাবে না। সংক্ষিপ্ত করে লিখে হলেও তুমি ওই প্রশ্নটা দিয়ে আসবে। এখানে বিষয়টা খুব ভালো করে মনে রাখতে হবে যে একটা প্রশ্ন বাতিল হয়ে যাওয়া আর একটা প্রশ্নকে অনেক বড় করে লিখলাম তাহলে কিন্তু নাম্বারটা কখনো উঠে আসবে না। তাই যে আমরা মূল বিষয়টার মধ্যে এইটুকুই বলতে পারি, সৃজনশীল প্রশ্নে আমরা যে বিষয়টুকু তুলে ধরার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছ। সৃজনশীল প্রশ্নে 3টা পেজের মধ্যে আমরা লিখব, একটু লেখার মান অনুযায়ী এদিক সেদিক হতে পারে। প্রথম পৃষ্ঠায় এটুকু, দ্বিতীয় পৃষ্ঠায়, এবং প্রত্যেকটি প্যারা 10টা নাম্বারে 10টা প্যারা 10টা ভাগে উত্তর দিতে হবে। আমি কিন্তু জিনিসটা ভালোভাবে বলার চেষ্টা করেছি। এই যে প্রয়োগটা যদি করতে পারো তাহলে অবশ্যই 10-এ 9 পাবে, এবং 10ও পেতে পারো, এটা লেখার উপর নির্ভরশীল। সকলকে ধন্যবাদ।